হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CUCCF এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো আর DSCC2 মেজর পলিটিক্যাল সায়েন্স নিয়ে তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে অর্থ বিল বলতে কি বোঝো। এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তোমরা জানো পার্লামেন্টে বিভিন্ন বছর বা ফাইন্যান্সিয়াল ইয়ারগুলোতে অর্থ বিল পাস হয়। এই অর্থ বিল পাশেরও একটা প্রসেস বা পদ্ধতি রয়েছে, কিন্তু আজকের আলোচনার বিষয় কিন্তু সেটা নয়। আজকের আলোচনার বিষয় কিন্তু আমাদের অর্থ বিল বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কিত আলোচনা। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে তোমরা কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, নোটস নেবে, ক্লাসেস করবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি মাত্র 99 টাকার বিনিময়ে পার সেমিস্টারে একটা সাবজেক্টে তোমরা পড়াশোনার সুযোগ পেতে পারো। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে, মাত্র 99 টাকায় পার সাবজেক্টস আমরা দিচ্ছি সাজেশনস, আমরা দিচ্ছি নোটস এবং আমরা দিচ্ছি তোমাদেরকে পুরোপুরি ডাউট ক্লিয়ারিং সেশনস এবং তার সঙ্গে সঙ্গে রেকর্ডেড ভার্সনে অল ক্লাসেস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। ইতিমধ্যে 300+ ছাত্রছাত্রী আমাদের কাছে যুক্ত হয়ে গেছে কিন্তু আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেলসে অর্থ বিল বলতে আমরা কি বুঝি দেখো, খুব সিম্পল ভাবে আমি এই নোটটাকে নিয়েছি। কি জিনিস দেখো, প্রথমে একটা ভূমিকা বা সূচনার মতন করে তোমরা লিখবে। কি বলছে দেখো, ভারতের সংবিধান প্রধানত ব্রিটেনের সংবিধান অনুসারে রচিত। তাহলে আমাদের ভারতের সংবিধান কিন্তু কি বলছে, ব্রিটেনের সংবিধান অনুসারে কিন্তু রচিত হয়েছে। ব্রিটেনের অর্থ বিলের ক্ষেত্রে নিম্নকক্ষ সমস্ত ক্ষমতা ভোগ করে। তাহলে কি বললাম, আমাদের ভারতীয় যে সংবিধান যে অর্থ বিলের ধারণাটি রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণই ব্রিটেনের যে সংবিধান বা তোমার হচ্ছে ইংল্যান্ডের যে কনস্টিটিউশন রয়েছে সেখান থেকে কিন্তু অ্যাডপ্ট করা হয়েছে। এবং কি বলছে, ব্রিটেনের অর্থ বিলের ক্ষেত্রে নিম্নকক্ষ সমস্ত ক্ষমতা ভোগ করে। ভারতেও তেমনি অর্থ বিলের ক্ষেত্রে নিম্নকক্ষ অর্থাৎ লোকসভার প্রাধান্য কিন্তু বিদ্যমান রয়েছে। এখানে উচ্চকক্ষ তথা রাজ্যসভার কোনো ক্ষমতা নেই বললেই কিন্তু চলে। তাহলে সমস্ত ক্ষেত্রে কিন্তু রাজ্যসভার যে ক্ষমতা সেটা কিন্তু চলে না। তাহলে এই যে ব্যাপারটা রয়েছে এখানে কিন্তু কি বলছে, অর্থ বিলের ক্ষেত্রে নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা। তাহলে আমাদের ভারতীয় সংবিধান বা ভারতীয় পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। একটা কক্ষের নাম হচ্ছে লোকসভা যেটা নিম্নকক্ষ এবং আরেকটা হচ্ছে রাজ্যসভা যেটা উচ্চকক্ষ। তাহলে অর্থ বিলের ক্ষেত্রে কিন্তু রাজ্যসভার কোনো ক্ষমতা বলছে এখানে থাকে না, কিন্তু যত ক্ষমতা এখানে কিন্তু প্রাধান্যটা বেশি লোকসভারই থেকে থাকে। এবার অর্থ বিলের সংজ্ঞা কি বলেছেন, বলছে ভারতীয় সংবিধানের 110 নং ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। এতে কি বলা হয়েছে, যে বিলে নিম্নলিখিত বিষয়গুলির একটি বা কয়েকটি বা সবগুলিই উল্লেখ থাকবে সেই বিলকে অর্থ বিল বলা যেতে পারে। কি বলছে, যেমন কোনো কর ধার্য, বিলোপ, পরিবর্তন বা নিয়ন্ত্রণের বিষয় হলে পারে সেটা অবশ্যই অর্থ বিল হবে। আবারও বলছি, মনে করো ট্যাক্স। এবার সাপোজ মনে করো কোনো একটা বিলে দেখা গেল বলছে 18% জিএসটি থেকে এখন 28% জিএসটি করা হলো। তাহলে এই যে জিএসটির ব্যাপারটা মানে কি, এটা ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। তাহলে এই যে ট্যাক্স বা কর, তাহলে করের কথা যদি কোনো বিলে উল্লেখ থাকে তাহলে সেটাকে অর্থ বিল আমরা বলতে পারি। আবার কি বলছে, বিলোপ। হ্যাঁ, এবার মনে করো সাপোজ কোনো একটা জিনিসের ক্ষেত্রে দেখা গেলো 50% এখানে ট্যাক্স নিত, সেখানে গভর্নমেন্ট এখন 20% এখান থেকে ডিসকাউন্ট করে 30% ট্যাক্স নিচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে যে করের বিলোপ করলো, তাহলে এই করের বিলোপ প্রসঙ্গটাও কিন্তু অর্থ বিলের মধ্যে আসবে। অথবা যদি দেখা যাচ্ছে যে কোনো সময় এই করের পরিবর্তন ঘটলো, যে যেমন একটু আগে আমি বললাম 18% জিএসটি থেকে যে এখন বর্তমান ফাইন্যান্সিয়াল ইয়ারে 28% জিএসটি করা হলো, তাহলে এটা কি পরিবর্তন করা হলো। এবং দেখা যাচ্ছে যে 28% জিএসটি মানুষের কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে দিতে, তখন কি করতে পারে, গভর্নমেন্ট এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটু কমিয়ে দিতে পারে। তাহলে এই বিষয়টাকেও কিন্তু বলা হতে পারে যে আমাদের অর্থ বিল। আবার কি বলছে, ভারত সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা ঋণের ব্যাপারে ভারত সরকার কর্তৃক প্রতিশ্রুতি দান কিন্তু এটাও কিন্তু আমাদের অর্থ বিলের মধ্যে পড়বে। এবার সাপোজ দেখা গেল ভারতে কোনো কারণবশত যুদ্ধ হয়েছে বা কোনো কারণবশত কি করতে হয়েছে, IMF যেটাকে আমরা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলি, IMF এর কাছ থেকে দেখা গেল আমাদের ঋণ নিতে হয়েছে। হ্যাঁ, কয়েকশো কোটি টাকা আমাদের ঋণ নিতে হয়েছে ভারত সরকারকে। তাহলে এটাও কিন্তু আমাদের অর্থ বিলের মধ্যে কিন্তু আসবে। নেক্সট কি বলেছে আমরা দেখে নেব। নেক্সট আরো কয়েকটা পরিবর্তন এখানে বলেছে।
বলছে ভারতের সঞ্চিত তহবিল কিংবা আকস্মিক তহবিল থেকে অর্থ গ্রহণ বা ওই তহবিলে অর্থ প্রদান করা, সেটাও কিন্তু আমাদের অর্থ বিলের মধ্যে আসবে। সঞ্চিত তহবিল থেকে অর্থের বিনিয়োগ করা, এবার মনে করো আমাদের গভর্নমেন্টের একটা সঞ্চিত তহবিল আছে, এবার সেখান থেকে দেখা গেল কোনো একটা লাভজনক ক্ষেত্রে গভর্নমেন্ট কি করলো 100 কোটি টাকা, ঠিক আছে, 100 কোটি টাকা কোথাও বিনিয়োগ করলো, তাহলে সেটা কিন্তু হতে পারে অর্থ বিল। দেন বলছে কোনো রায়কে সঞ্চিত তহবিলের রায় বলে ঘোষণা অথবা সঞ্চিত তহবিল থেকে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি করা হলে সেটা হবে। দেন ভারতের সঞ্চিত তহবিল খাতে অর্থপ্রাপ্তি কিংবা ওই অর্থের তত্ত্বাবধান কিংবা কেন্দ্র ও রাজ্য সরকারের হিসাব পরীক্ষা, এটাও কিন্তু আমাদের অর্থ বিলের মধ্যে পড়বে। দেন উপরিউক্ত বিষয়গুলি সংশ্লিষ্ট যে কোনো একটি বিষয় হলে সেটাকে আমরা অর্থ বিল বলতে পারি। এবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে যেগুলোকে আমরা অর্থ বিল বলতে পারবো না। তাহলে কোন জিনিসগুলোকে অর্থ বিল বলতে পারবো না, ব্যতিক্রম রয়েছে, আমরা দেখে নেব। কি বলছে, ভারতের সংবিধানের 110-এর 2 নং ধারায় বলা হয়েছে যে কোনো বিলে কেবলমাত্র জরিমানা বা অন্য কোনো অর্থদণ্ড যদি ধার্য করা হয় তাহলে সেটা হবে না। দেন বলছে লাইসেন্স বা সেবার জন্য ফি যদি ধার্য করা হয় সেটা কিন্তু অর্থ বিল হবে না। দেন বলছে কোনো স্থানীয় কর্তৃপক্ষ স্থানীয় উদ্দেশ্যে কোনো কর ধার্য বা বিলাপ বা পরিবর্তন করলে সেটাও কিন্তু অর্থ বিলের অন্তর্গত হবে না। ওকে, তো কি বলছে তারপরে, বলছে উপরিউক্ত এই বিষয়গুলি ঘটলে পারে তাকে অর্থ বিল বলা যাবে না। এবার চূড়ান্ত সিদ্ধান্ত, ভারতীয় সংবিধানে 110-এর 3 নং ধারায় বলা হয়েছে, 3 নং উপধারায় বলা হয়েছে কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে প্রশ্ন দেখা দিলে সেক্ষেত্রে লোকসভায় স্পিকারের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে বিবেচিত হবে। সেজন্য প্রতিটি অর্থ বিল সম্পর্কে স্পিকারকে একটি প্রমাণপত্র বা সার্টিফিকেটও কিন্তু দিতে হয়। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমি আলোচনা করলাম অর্থ বিল সংক্রান্ত আলোচনা। কাকে বলা হয় অর্থ বিল, এটা তোমাদের পরীক্ষায় কিন্তু মার্কস 5-এর জন্য, ওকে, মার্কস কিন্তু 5-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তোমাদের সাজেশনস যে আমি দেবো, খুব তাড়াতাড়ি সাজেশনস নিয়ে আসবো, এবং সেই সাজেশনসে কিন্তু আমাদের কিন্তু 2025-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের জন্য এটা কিন্তু 100% কমন একটা কিন্তু নোটস। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম অর্থ বিল সংক্রান্ত আলোচনা, এবং এর পরবর্তী ক্লাসে তোমাদের অন্য আরো কোনো বিষয় আসবে, আরো কোনো টপিক আসবে। তো যারা এখনো আমাদের সেন্টারের ইউটিউব চ্যানেলটি নীলস নিভাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া তোমরা যদি গুগলে সার্চ করো NIL_SNIVA লিখে যদি সার্চ করো, দেখবে আমাদের ওয়েবসাইট আসবে। সেই ওয়েবসাইটে যদি তোমরা ক্লিক করো তাহলে এখানেও কিন্তু অনেক রকমের নোটস পত্র তোমরা পাবে তোমাদের সিলেবাসের উপরে, যেখান থেকে তোমরা পড়তে পারো সম্পূর্ণ বিনামূল্যে ভিজিটিং। সেখানে তোমরা দেখো আমাদের ডেমো নোটস গুলো, আমাদের ক্লিয়ারেন্স গুলো কি কি আমরা দিচ্ছি না দিচ্ছি সেই জিনিসগুলো দেখো। এছাড়া আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে www.GYANJYOTI.info লিখে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তুমি পৌঁছে যাবে, সেখান থেকে দেখতে পাবে। এবং আরেকটা গুড নিউজ তোমাদের জন্য, সেটা হলো 20 জুন থেকে আমরা নিয়ে আসছি আমাদের নতুন একটা অ্যাপ্লিকেশন, এবং সেই নতুন অ্যাপ্লিকেশন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ডাইরেক্টলি কোর্স পারচেস করতে পারবে, এবং ডাইরেক্টলি তোমরা সমস্ত নোটস পত্র একবারে পুরো 100% নোটস উইথ সাজেশনস উইথ রেকর্ডেড ক্লাস সবকিছু পেয়ে যাবে। আমরা এই বছরই 20 জুন অর্থাৎ 20 জুন লঞ্চ করছি নতুন ওয়েবসাইট, যেই ওয়েবসাইটে কিন্তু তোমরা সমস্ত কোর্সেস একেবারে তোমরা পারচেস করতে পারো। অর্থাৎ তুমি যদি এখন পারচেস করো তুমি সাথে সাথে সমস্ত অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, এবং সম্পূর্ণ নোটস থেকে শুরু করে পিডিএফ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, এবং যা কিছু তোমার প্রয়োজন সমস্ত কিছু আমরা সেখানে আপলোড করে দিচ্ছি। সুতরাং তোমাদের খুব ভালো একটা অপরচুনিটি আমরা প্রোভাইড করছি। 20 জুন থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়া ম্যানুয়ালি তোমরা যদি যুক্ত হতে চাও আমাদের সঙ্গে, তাহলে আমাদের ম্যানুয়ালিও যুক্ত হতে পারো, ডাইরেক্টলি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেও নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।